সুপ্রিয় দর্শক, আমি মহিবুল হক ছোটন আপনাদেরকে নতুন একটি এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি মুভিং এর প্রথম পডকাস্টে। আজকে আমরা যে পডকাস্টটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে হিট স্ট্রোকের কবলে বাংলাদেশ। আশা করি আপনারা আজকের এই পডকাস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনারা জানেন যে বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে এবং এই হিট ওয়েভের কারণে আমাদের ইতোমধ্যেই 5 থেকে 6 জন লোকের মৃত্যুবরণ হয়েছে। তো সঙ্গত কারণে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই হিট স্ট্রোকে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এবং সেখানে 72 ঘন্টার একটি রেড অ্যালার্ট জারি করেছে এবং 22 থেকে 23 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য যারা সাথে জড়িত যে স্বাস্থ্যকর্মীরা আছেন, চিকিৎসকরা আছেন, তাদের জন্য অনেক ধরনের প্রশিক্ষণ আয়োজন করেছে এবং একটা খসড়া গাইডলাইনও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সঙ্গত কারণেই জনসচেতনতা দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আমাদের এই এপিসোডটি আয়োজন করেছি এবং আশা করি আপনারা আমাদের এই এপিসোডের প্রত্যেকটি জিনিস আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন। আপনারা জানেন যে 35 ডিগ্রি সেলসিয়াসের উপর যে তাপমাত্রা থাকে সেটা আমাদের শরীরের জন্য একটা অসহনীয় অবস্থা বিরাজ করে। ইতিমধ্যে বাংলাদেশের তাপমাত্রা অনেক জেলাতে 40-এর উপর চলে গেছে। সঙ্গত কারণে আমরা সামনের দিনগুলোতে কিভাবে নিজেদেরকে রাখবো এবং কিভাবে সুস্থ থাকবো সেই বিষয়ে আজকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞকে, যিনি কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত আছেন। কিছুক্ষণ পরেই আমরা তার কাছে প্রশ্নে চলে যাব, তবে তার আগে আমি আপনাদেরকে একটা মজার তথ্য দিয়ে রাখতে চাই। 1961 সালের সময় বাংলাদেশে এইরকম গরমের দিন ছিল মাত্র 7 থেকে 8 দিন। 2024-এ এসে এই গরমের সময়টা হয়ে গেছে 21 থেকে 22 দিন। তার মানে হচ্ছে গরমের সময়টা হয়ে যাচ্ছে গত আজ থেকে প্রায় 50 বছর আগে 3 গুণ। এই জিনিসটাই আমরা যদি অ্যাড্রেস করি তাহলে আমাদেরকে ভাবতে হবে আগামী 10 বছর পরে হয়তো এটা চলে যাবে 50 থেকে 60 দিন। তাহলে এরকম একটা উষ্ণ বাংলাদেশ আমরা চাই কিনা এবং এই উষ্ণ বাংলাদেশের জন্য আমরা কিভাবে প্রস্তুত হতে পারি, আজকে এপিসোডের আমাদের মূলতই সে উদ্দেশ্যেই করা। তাহলে আমরা এখন এপিসোডের বাকি অংশের দিকে চলে যাচ্ছি। ডক্টর অনুপম, মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে এরকম যে যেহেতু হিটের সাথে স্ট্রোক শব্দটা যুক্ত, অনেকে মনে করছেন যে যেহেতু স্ট্রোক তাহলে এটা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কোনো সমস্যা কিনা। এটা কি আদতেই বিষয়টা এরকম? হিট স্ট্রোকের নামকরণটা হিট স্ট্রোক। এটা হিটের যতগুলা রোগ আছে তার মধ্যে সবচেয়ে তীব্র এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে এটা আমরা তথাকথিত ব্রেনের যে স্ট্রোক বুঝি তা না, সেখানে মস্তিষ্কের রক্তক্ষরণ হয় না। এটা সাধারণত বডির ভিতরে টেম্পারেচারের সাথে বাইরের টেম্পারেচার একটা গ্যাপ, এটাই বলতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি ডক্টর অনুপম পালের কাছে জানতে চাই হিট স্ট্রোক কি এবং এর লক্ষণ সমূহ কি? ধন্যবাদ। হিট স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে এই গরমে যদি কারো ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব লাগে, তীব্র মাথা ব্যথা হয়, শরীরের তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাবের রং গাঢ় হয়ে যায়, খিঁচুনি দেখা দেয় অথবা কেউ জ্ঞান হারিয়ে ফেলেন, এগুলো হিট স্ট্রোকের লক্ষণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা করতে চাই আপনাকে যে কোন সময়টাতে হিট স্ট্রোকের ঝুঁকিটা বেশি, বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে আবহাওয়া চলছে বা আমাদের জলবায়ুর যে কন্ডিশনটা বিরাজ করছে, কোন সময়টাকে আমরা হিট স্ট্রোক প্রবণ সময় বলবো? আসলে সেক্ষেত্রে একটু পেছনের দিকে যেতে হয়। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমাদের গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে অতি তাপদাহ এবং তীব্র তাপদাহ, অতি তীব্র তাপদাহের পরিমাণ বেড়ে গেছে। বছরের সময়টুকু হচ্ছে এপ্রিল থেকে আগস্ট, এই সময়ে তীব্র তাপদাহগুলো দেখা দিচ্ছে। কোনো টেম্পারেচারে কি এমন কোনো মাত্রা আছে যে এত ডিগ্রি টেম্পারেচারে গেলে আমরা ধরে নেব যে হিট স্ট্রোকের দিকে আমরা যেতে পারি? তাপমাত্রার উপর নির্ভর করে আপনার হিট স্ট্রোকের এই যে তাপমাত্রার অতীত 4টা ভাগে ভাগ করা হয়েছে। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা মৃদু তাপদাহ। যদি 38 থেকে 39.9 পর্যন্ত এটা মাঝারি তাপদাহ। 40 থেকে 41.9 পর্যন্ত অতি তাপদাহ। আর তারপরে 42-এর উপরে গেলে অতি তীব্র তাপদাহ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তার মানে আমরা বলতে চাই যে যেহেতু বাংলাদেশের এখন অনেকগুলো জেলাতে 4-5টা জেলাতে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রস করেছে, তার মানে আমরা অতি তাপদাহের দিকেই ধাবিত হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে হিট স্ট্রোকটা হচ্ছে, এখানে তো আমাদের এইজের একটা গ্যাপ আছে। এই এইজ গ্যাপে কোন ধরনের মানুষের আসলে হিট স্ট্রোকে পড়ার প্রবণতা বা ঝুঁকিটা বেশি? আসলে অতি তাপদাহের সাথে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ মানুষ হচ্ছে তারা, বিশেষ করে শিশু, বয়স্ক যারা, তারপরে আপনাদের মায়েরা যারা গর্ভবতী হবেন তারা, যাদের আগে থেকে বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ আছে, যেমন হাইপারটেনশন, ডিএম, ক্রনিক হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, এদের
স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, তারা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। এখন যেহেতু আমরা এটা আমাদের জন্য এই মুহূর্তে একটা ইমার্জেন্সি বলা যায়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আমাদের একটা বলা যায় যে স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনা করে একটা ইমার্জেন্সি জারিও করেছে 72 ঘন্টা। এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং যেটা ছিল 21 তারিখ পর্যন্ত আমাদের স্কুলগুলো খোলার কথা ছিল, সরকার সদস্য সেটাকে আবার 21 থেকে এটাকে এক্সটেন্ড করে নিয়ে আসছে 28 তারিখ পর্যন্ত, হয়তো এই কারণেই নিঃসন্দেহে। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা জানতে চাই যে এই হিট স্ট্রোকটা যে হচ্ছে, এটা থেকে বাঁচবার জন্য আসলে আমরা কি ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি? আসলে বর্তমানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তীব্র তাপদাহ এবং অতি তীব্র তাপদাহের সম্ভাবনা রয়ে গেছে। এই মুহূর্তে ঝুঁকি এড়াবার জন্য সবচেয়ে ভালো হয় প্রথমত আপনি গরম আবহাওয়ায় যদি ঘর থেকে বের না হন, যদি ঘর থেকে বের হন সেই ক্ষেত্রে আপনি কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা, মাথা ঢেকে রাখা, ছাতা ব্যবহার করা বা টুপি ব্যবহার করা সেটা ভালো। যদি পোশাক আশাকের কথা বলি, সেই ক্ষেত্রে আপনি ঢিলেঢালা হালকা রঙের পোশাক পরিধান করবেন। আপনার পানি ক্যারি করবেন নিজের সাথে, যাতে বিভিন্ন সময় আপনি শরীরের প্রয়োজন অনুযায়ী পানি খেয়ে নিতে পারেন। এছাড়া আপনি মুখে বারংবার পানির ঝাপটা যেটা বলি আমরা সেটা নিতে পারবেন। প্রয়োজনে দিনে 1-এর অধিকবার গোসল করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে খাবারের ব্যাপারে আমরা যে বিষয়টা বলতে চাই, খাবারের ব্যাপারে কি কোনো পরামর্শ আছে কিনা, যে এই ধরনের খাবারগুলো খেলে এই সময়টা আমাদের শরীরের টেম্পারেচারটা ভালো থাকবে? খাবারের ব্যাপারে প্রথমত খাবার, বাইরের খোলা খাবার যাতে না খায়, যতখানি সম্ভব অ্যাভয়েড করার কথা বলা হয়েছে, কারণ এতে অন্যান্য রোগের সম্ভাবনা বাড়ে। আর খাবারের মধ্যে তেল চর্বিযুক্ত খাবার কম খাবেন, আর পানি বেশি এবং সহজ পাচ্য খাবার বেশি খাবেন, এবং তরল খাবার বেশি গ্রহণ করবেন। কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলেছেন যেটা আমার মনে হয় আমাদের সাধারণ মানুষের জন্য জানা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে যারা মাঠে কাজ করে, বিশেষ করে আমাদের কৃষক, তারা অনেক সময় দেখা যায় যে হিট স্ট্রোকে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছেন কৃষক এবং রিক্সা চালক যারা আছেন তারা। তো তাদের জন্য আসলে বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? তারা যখন কাজ করে মাঠের মধ্যে প্রচন্ড গরম, এই সময় তারা মাথায়, আপনি যেটা বলেছিলেন একটু আগে, যে কোনো একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে যাতে করে তাদের তালুতে কোনো রকম হিটটা ওইভাবে না লাগে। তো দর্শক, আপনারা ওনার কথা বুঝতে পারছেন, বা আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদের সাধারণ মানুষরা যাদেরকে ঘর থেকে বের হতেই হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ধরনের প্রোটেকশনগুলো ব্যবহার করে আসলে আমাদের কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যাওয়া উচিত। আমি ওনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যে যদি কোনো মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই যায়, অর্থাৎ হিট স্ট্রোকের মধ্যে পড়েই যায়, সেই ক্ষেত্রে আসলে মেডিকেশনগুলো কি, এটা যদি আমি আপনাকে জানতে চাই। আলোচনার শুরুতেই আসলে আমি হিট স্ট্রোকের লক্ষণগুলো বলেছি। এই লক্ষণগুলোর কোনো একটি দেখা দিলে আপনার রোগীকে প্রথম যে গরম স্থানে ঘটনাটা ঘটলো সেখান থেকে সরিয়ে নিতে হবে যথাসম্ভব ঠান্ডা স্থানে। তারপর তাকে ঠান্ডা পানি স্প্রে করা, ঠান্ডা ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া, এবং তাড়াতাড়ি তাকে পানীয় দিতে হবে। হিট স্ট্রোক অনেক সময় সিভিয়ার ফর্মে হয়, সেই ক্ষেত্রে আপনার আইভি ফর্ম যেটা বলে, শিরায় আপনার স্যালাইন দিতে হবে। স্যালাইনের মাধ্যমে পানি শূন্যতা এবং লবণের অভাব দূর করতে হবে। এগুলো কি আপনি ঘরের মধ্যে বসেই চিকিৎসা নেওয়ার কথা বলছেন? সেগুলো প্রথম আপনার যখনই হিট স্ট্রোক হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার প্রথমে এই লক্ষণগুলো দেখা দিলেই আপনি এইগুলা করতে থাকবেন। সাথে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে 16-263 নাম্বারে ফোন করে সহযোগিতা চাইবেন। হাসপাতালে যাওয়ার পর সাধারণত আমাদের আইভি ফ্লুইড শুরু করবে এবং এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করবে। যদি তাতে কন্ট্রোল না হয়, রোগীকে 15 মিনিট পর মনিটর করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় আইসিইউরও প্রয়োজন হয়। আরেকটা বিষয় আমরা জানতে চাই, যে এখন যেহেতু আমাদের প্রচন্ড তাপদাহ চলছে, অনেকেই কর্মক্ষেত্র থেকে এসে বা বাচ্চারা স্কুল কলেজ থেকে এসে তারা যে কাজটুকু করে সেটা হচ্ছে তারা খুব ঠান্ডা পানি খেয়ে ফেলে। এই ঠান্ডা পানি খেয়ে ফেলে তখন তাদের মধ্যে হয়তো একটা সাময়িক পরিতৃপ্তি লাভ করে। এইটার সাথে হিট স্ট্রোকের বা হিট স্ট্রোক কমার সাথে এটার কি কোনো কোনো ইতিবাচক সম্পর্ক আছে কিনা, বা আদৌ এই ঠান্ডা পানি হুট করে এসে খাওয়া ঠিক কিনা? প্রথমত গরম থেকে এসে রুম টেম্পারেচারের সাথে খাপ না খেয়ে অতিরিক্ত ঠান্ডা পানি গ্রহণ না করাই ভালো। আর এমনিতে দেখা গেছে যে অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে যাদের আগে থেকে রোগ আছে তাদের আমাদের যে রক্তনালী আছে, অনেক সময় রক্তনালীর সংকোচন হয়ে যে নর্মাল স্ট্রোক সেটার ঝুঁকি বাড়ে। তবে এটা একটা হাইপোথিসিস, এটা না খাওয়াই ভালো। আর ঠান্ডা পানি খেলে অন্যান্য
রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। তার মানে এটা এখন হাইপোথিসিস রয়েছে, এটা এখনো ওইভাবে যৌক্তিকভাবে প্রমাণিত হয়নি। আরেকটা বিষয় হচ্ছে হিট স্ট্রোক হলে কি আমরা ইমার্জেন্সি বেসিসে কোনো ওষুধ খাবো কিনা? এখানে হিট স্ট্রোকের ম্যানেজমেন্ট, অনেকেই প্যারাসিটামল খেয়ে ফেলে, আবার অনেকেই টুকটাক ঘরের মধ্যে যে ওষুধটা পায় হয়তো এটা খেয়ে ফেললো, এটার কি কোনো এটা ঠিক হবে হিট কিনা? স্ট্রোকের বেলায়, হিট স্ট্রোকে আসলে আমি আগেও বললাম যে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। হিট স্ট্রোক হয়ে গেলে এখানে মর্টালিটি 80%, মৃত্যুর ঝুঁকি 80%। সেই ক্ষেত্রে আপনার যে রোগীর অতিরিক্ত তাপমাত্রা, যেটা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সেটা কমানোর জন্য প্যারাসিটামল বা অ্যানেসাইডস বলতে একটা ওষুধ আছে, যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, সেগুলো দেয়া যাবে না। এই ক্ষেত্রে শরীরের তাপমাত্রা অন্যান্য উপায়, ফ্যান কুলিং, আপনার আইস প্যাক বিভিন্ন শরীরের জায়গায় বিভিন্ন জায়গায় দিয়ে এবং আইভি ফ্লুইড দেওয়ার মাধ্যমে, ওইসব দেওয়ার মাধ্যমে চিকিৎসা করতে হবে। তার মানে স্বাভাবিক তাপমাত্রা নিয়ে আসতে হবে, হ্যাঁ নিয়ে আসতে হবে, রোগীকে নিয়ে আসতে হবে, তারপরে মেডিকেশনের দিকে বা ট্রিটমেন্টের দিকে যেতে হবে। আচ্ছা, এই যে হিট স্ট্রোকের ওয়েবটা চলছে, আমরা জানি যে স্কুল কলেজের ক্ষেত্রে সরকার যে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে। আমরা একটু জানতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় যারা হিট স্ট্রোকের রোগী আক্রান্ত হয়েছে সেজন্য ইমার্জেন্সিতে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যা সহজেই হিট স্ট্রোক রোগী বা তাদের পরিবাররা সহযোগিতা পেতে পারে? স্বাস্থ্য অধিদপ্তর আপনারা জানেন যে অলরেডি রেড অ্যালার্ট জারি করেছেন। তারপর স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদেরকে প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়েছেন এবং হাসপাতালকে হিট স্ট্রোকের রোগী কিভাবে ম্যানেজ করতে হবে তার জন্য চিকিৎসকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং একটি হিট স্ট্রোকের উপর একটি ন্যাশনাল গাইডলাইন প্রণয়ন করেছে এবং সেইভাবেই কার্যক্রমগুলো চলছে। এবং আপনি কিছুক্ষণ আগে একটা হেল্পলাইনের কথা বলছিলেন, যদি হিট স্ট্রোক রোগীরা আক্রান্ত হয়, যাতে করে যদি ইমার্জেন্সি বেসিসে যে এখনই তাদেরকে ভালো ট্রিটমেন্ট লাগবে, বড় কোনো হাসপাতালে যেতে হবে অথবা ডাক্তার কল করতে হবে, তাহলে একটা ইমার্জেন্সি নম্বর কিছুক্ষণ আগে ডাক্তার অনুপম বলছেন, আমি আপনাকে আবার অনুরোধ করছি যদি ইমার্জেন্সি নম্বরটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবার একবার স্বাস্থ্য বাতায়নের 162623 নম্বরে কল করলে যে কোনো ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা পাওয়া যায়। দর্শক, আমরা তো এতক্ষণ ধরে ডক্টর অনুপম পালের আমরা বিশেষজ্ঞ মতামত শুনেছি, তার বাইরেও তিনি পরিবেশ নিয়ে কোনো ভাবছেন কিনা বা সমগ্র বাংলাদেশটাকে আসলে কি করলে এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি, এই ধরনের কোনো ভাবনা যদি থেকে থাকে তাহলে আমরা একটু শুনতে চাই। আজকের আলোচনার শেষের দিকে আমি বলতে চাই যে নগর সবুজায়ন এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই তাপমাত্রার যে অতিবৃদ্ধি সেটা কমে আসবে, সুন্দর শীতল বাংলাদেশ গড়ে তুলব। আমি নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর অনুপম পালকে, যিনি আজকে আমাদের এই এপিসোডে অংশগ্রহণ করেছেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি প্রয়োজন না হয় তাহলে ঘর থেকে বের হবেন না, আর যদি প্রয়োজনই হয় তাহলে অবশ্যই আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেই ঘর থেকে বের হবেন এবং সুস্থ থাকবেন, সুন্দর করে ভাববেন এবং আপনাদের সুস্থ সুন্দর থাকার মধ্য দিয়ে একটি রোগমুক্ত বাংলাদেশ তৈরি হবে সে প্রত্যাশা করে আজকের এপিসোড এখানে শেষ করছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি ছোটন এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।